সুস্বাগত আমার সুপ্রিয় বন্ধুরা। আজকে একটা ইয়ামা দেখুন, স্টিরিও অ্যাম্পলিফায়ার, খুবই ভালো মানের অ্যাম্পলিফায়ার এই সেটগুলো। তো সেটটা ফল্ট হয়ে এসছে, একটা চ্যানেল মোটামুটি বাজছে, 90% ঠিক বাজছে, 10% ঠিক না, আর একটা চ্যানেল খুব ডিস্টার্ব। তো সেক্ষেত্রে করতে হলে স্টেপ বাই স্টেপ বন্ধুদের আমি যেমন বলি তো সেভাবেই বলবো। তো প্রথমত সেটার সার্ভিসিং করা দরকার, খুব একটা যে ঘাটা সেট তা না। এইখানে কন্ডেন্সার গুলো লাগিয়েছে, একটু ভ্যারি উল্টো পাল্টা হয়েছে, কেউ একজন লাগিয়েছেন, যা গিয়ে এইবারে সেটটা স্টেপ বাই স্টেপ কিভাবে ফল্ট ফাইন্ডিং করতে হবে সেটা নিয়ে আসছি। আগে সার্ভিস করি, তারপর আপনাদের কাছে আসছি। তো সুপ্রিয় বন্ধুরা, সেটটা সার্ভিসিং করা হয়েছে, খুব একটা যে ময়লা ছিল তা নয়। তো মূল বিষয় আসছি, ফলটা কি ছিল না, একটা চ্যানেল একটু ডিস্টার্ব আছে, আর একটা চ্যানেল একদমই মানে বাজছে না, বলতে গেলে বাজছে, মানে যথেষ্ট 90% ডিস্টার্ব ধরুন। তো সেক্ষেত্রে আপনাকে কি কি ফাইন্ড আউট, মানে কি কি স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে। প্রথমত তো পাওয়ার সাপ্লাই ঠিকই থাকে, কারণ কি তাহলে আরেকটা চ্যানেলেও আপনার যেটা 90% ভালো বাজছে সেটা বাজতো না। তাও অবশ্যই পাওয়ার সাপ্লাই চেক করবেন। পাওয়ার সাপ্লাই হিসাবে আমি বলছি, এটা হচ্ছে 4040 একটা ট্রান্সফর্মার, এসির আউটপুটটা বলছি। 4040 অক্সিলারিতে কোনো ভোল্টেজ নেই, ওই 4040 থেকে ডিসি হওয়ার পরেই স্টেপ ডাউন করা হয়েছে, সেটা আসছি আমি। 4040 8 অ্যাম্পিয়ার। এবারে আসছি, এই ক্যাপাসিটার কোন এক ভদ্রলোক চেঞ্জ করেছেন ভেরি রিসেন্টলি, চেঞ্জ করেছে, কিন্তু অযথা এখানে যে 10,000 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট দেখানো যাচ্ছে কিনা জানি না, আমি মুখেই বলছি। তো এক্ষেত্রে 10,000 মাইক্রোফ্যারাড কোনো প্রশ্নই ওঠে না দেওয়ার। অযথা বেশি মাইক্রোফ্যারাড ইউজ করবেন না, অ্যাম্পলিফায়ার যেটা চাইবে সেটাই দেবেন। এখানে দরকার খুব বেশি হলে 5 থেকে 5,500, মানে 4,700 দিলেও একদম ঠিক আছে, না হলে 6,800 যেটা আমাদের মার্কেটে পাওয়া যায়। আপনি 5,000 5,500 পাওয়া যায়, যেগুলো বিদেশিরা কন্ডেন্সারকে কাস্টমাইজ করে বানায়। মানে তারা অ্যাম্পলিফায়ার ডিজাইন করলো, এবার একে কন্ডেন্সার কোম্পানিকে বললো যে আমার 5,100 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট দরকার, কোম্পানি সেভাবেই বানিয়ে দেয়। তো আমাদের তো রিপেয়ারিং এর ক্ষেত্রে বা আমাদের দেশে সেটা ঠিক সম্ভব না, কারণ আমাদের এই মুহূর্তে কেলটন ছাড়া আর অন্য কোনো কন্ডেন্সার কোম্পানি নেই যে বলে করাবে না, আর এক পিস দু পিসও বলে জীবনেও হবে না। সেক্ষেত্রে আপনাকে হয় 4,700, না হলে আপনাকে 6,800 লাগাতে হবে। ভোল্টেজটা ঠিকই লাগিয়েছে, অযথা আমি বারবার বলছি, এর আগেও বলেছি যে বেশি ক্যাপাসিটেন্স ব্যবহার করবেন না। অ্যাম্পলিফায়ারের যেটা ম্যাথমেটিক্যালি হিসাব করে দেখবেন, যেটা দরকার সেটাই দেখবেন। নিয়ার অ্যাবাউট 100+100 ওয়াট অ্যাম্পলিফায়ার সম্পর্কে বলে দিচ্ছি। আর প্রথমত স্টেজ, মানে কোনটা কোন স্টেজ আপনাকে বুঝে নিতে হবে। যেমন এইটা হলো পাওয়ার সাপ্লাই, দেখতেই পাচ্ছেন এই ট্রান্সফর্মার থেকে লাল দুটো 4040 আর ব্ল্যাকটা হচ্ছে 0 দিয়ে এখানে ব্রিজ রেকটিফায়ারে ব্রিজ মানে ডিসি হলো, আর এই দুটো দিয়ে ফিল্টার হলো। এইটা হচ্ছে স্পিকার প্রোটেকশন, কমপ্লিট স্পিকার প্রোটেকশন, 4খানা ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। এইখানে একটা লো নয়েজ ডুয়েল অফ অ্যাম্প ব্যবহার করা হয়েছে, যেটা কিনা জিআরসি অরিজিনাল একেবারে এই অ্যাম্পলিফায়ারের মধ্যেই পড়ে। পরিষ্কার এখানে দাগ করা আছে দেখুন, এই যে পাওয়ার অ্যাম্প দিয়ে এই চিহ্ন করা আছে। আর পিসিবিটা বড় করা হয়েছে তার একটাই কারণ, এই পরবর্তী মডেলে হয়তো ডেভেলপ করে পরের মডেল হিসেবে ব্যবহার করার জন্য, নাহলে পিসিবিতে এইটুকু অংশটা কিছু নেই, এখানেও কিছু নেই। আর বেস টেবিল হিসাবে এখানে হচ্ছে অ্যাক্টিভ বেস টেবিল ব্যবহার করা হয়নি, প্যাসিভ বেস টেবিল, সুতরাং কোনো রকম আপনার সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়নি বেস টেবিলে। আমি ম্যাক্সিমাম বিদেশি অ্যাম্পলিফায়ার গুলোতে দেখেছি যে আপনার এই প্রি অ্যাম্প বেস টেবিল সেকশনটা ওরা কিন্তু প্যাসিভই ব্যবহার করা হয়। প্যাসিভে হয়তো অ্যাক্টিভ বেস টেবিল তুলনায় হয়তো প্যাসিভের মানে যে বেস টেবিল হয় তার গেইন কম হয়, কিন্তু আপনার নয়েজ রেশিওটা কিন্তু প্রায় 0%।
যখনই আপনি এখানে সেমিকন্ডাক্টর দিয়ে আপনি গেন তুলে সেটাকে তার ফ্রিকোয়েন্সি ভাগ করে আপনি ভেস্টিবিলে যেতে চাইবেন, খুব ভালো ভেস্টিবিল ছাড়া না হলে কিন্তু, যদি প্যাসিভ ভেস্টিবিল ব্যবহার করা হয়, নয়েজ কিন্তু একেবারেই থাকে না বলতে গেলে। আর এইটা তো সুইচ ব্যবহার করা হয়েছে, ওই আপনার ফাংশন সুইচ। এবারে আসছি, প্রথমে আপনারা কি কি দেখবেন, আগে ফাইন্ড আউট করতে হবে কোন চ্যানেলটা খারাপ। আপনি মানে কোন চ্যানেলটা ম্যাক্সিমাম খারাপ, দেখা গেল যে এই চ্যানেল, অর্থাৎ কিনা রাইট চ্যানেল, এটা রাইট এটা লেফট চ্যানেল আছে। এই রাইট চ্যানেলটা খারাপ থাকলে প্রথমত এর সমস্ত কালেক্টর ভোল্টেজ দেখতে হবে, কারণ কি এটা হচ্ছে এমিটার বেসড আউটপুট, অর্থাৎ এমিটার এই রেজিস্ট্যান্স পেরিয়ে আপনার স্পিকারে গেছে, এটার ক্ষেত্রেও তাই। সেক্ষেত্রে আপনাকে কালেক্টর ভোল্টেজ, মাইনাস ভোল্টেজ, প্লাস ভোল্টেজ দুটোতেই দেখতে হবে এনপিএন পিএনপিতে। আর এই রেজিস্ট্যান্স দেখতে হবে যে কোনোটা খারাপ আছে কিনা। এখানে খারাপ ছিল, আমি দুটোই চেঞ্জ করছি, একটা খারাপ ছিল। আর এই চারটে ট্রানজিস্টার দিয়ে, এই 1 2 3 4 চারটে ট্রানজিস্টার, এখানে চারটে ট্রানজিস্টার দিয়ে দুটো সেপারেট ড্রাইভার তৈরি করা হয়েছে। আর এইখানে হচ্ছে একটা প্রি অ্যাম্পলিফায়ার আছে গেনটাকে বুস্ট করার জন্য। এই ধরনের অ্যাম্পলিফায়ার আপনারা অনেক দেখেছেন, ইম্পোর্টেড অ্যাম্পলিফায়ার কেন, আমাদের অ্যাম্পলিফায়ারও থাকে। এইবারে আসছি, এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ স্টেজ আছে, এইখানে দেখাচ্ছি বন্ধুরা। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ স্টেজ আছে। আমি এই যে দুটো প্রিসেট খেয়াল করছেন, এই দুটো প্রিসেট ঘোরাচ্ছি দিয়ে, সেটা আপনাদের বোঝাবার সুবিধার জন্য। এই দুটো, এই যে প্রিসেটটা দেখেছেন, এই প্রিসেট দুটো আমি খুলে মেপেছি, একদম ঠিক আছে, 2.2K ভ্যালু আছে, 2.2K 2.2K। আর এই দুটো ট্রানজিস্টর কি করছে, থার্মো কাপল হিসাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কিনা টোটাল ড্রাইভারের কারেন্ট এর উপরেই ডিপেন্ড করবে, এরা ডিপেন্ড করবে। আর এ যত হিট হবে, সেই হিটটাকে আপনারা এই প্রিসেট দিয়ে ভোল্টেজ যদি ঠিক মতো, এর এমিটার ভোল্টেজ আর এর এমিটার ভোল্টেজ যদি ঠিক মতো রাখেন, তাহলে কিন্তু বোথ চ্যানেল সেম গরম হবে। যদি কোনো রকম এই প্রিসেটের টিউনিং, অর্থাৎ কিনা এর এমিটার ভোল্টেজ উল্টো পাল্টা হলো, এর এমিটার ভোল্টেজ উল্টো পাল্টা হলো, তখন কিন্তু এই অ্যাম্পলিফায়ারের সাউন্ড আউটপুট দুটো চ্যানেলে কোনোদিনও সমান হবে না, এক। দ্বিতীয়ত, একটা চ্যানেল খুব বেশি গরম হবে আর একটা চ্যানেল কম গরম হবে। এইবারে যেহেতু একটা হিটসিঙ্কের ওপরেই চারটে ট্রানজিস্টার, অর্থাৎ দুটো অ্যাম্পলিফায়ার, বুঝতে পারবেন না আপনারা কোন এটা মানে অ্যাম্পলিফায়ারটা আপনার গন্ডগোল করছে। সেক্ষেত্রে আপনাদের প্রথমত এই ট্রানজিস্টার গুলো থার্মোকাপল হিসাবে যেগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো তো মেপে দেখতেই হবে খুলে। তারপরে কিনা প্রিসেট দিয়ে, আর প্রিসেট ঘুরিয়ে মিটার লাগিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দিয়ে আপনাকে ভোল্টেজ চেক করতে হবে, মোটামুটি দুটোতে এমিটার ভোল্টেজ যেন সমান থাকে, কারেন্ট লিমিট যেন একদম সমান থাকে। আমি দেখাচ্ছি বন্ধু। আচ্ছা, এই সেটটা চালু হয়েছে, দেখাচ্ছি। দেখুন 1.2, এটা গেল একটা চ্যানেল, এটা কিন্তু উল্টো পাল্টা ছিল, সেটটা গরমও হচ্ছিল প্রচুর। 1.2, এটা হচ্ছে 0.9, এটা লোডের উপর একটু ডিপেন্ড করবে। তাও যদি ফাইন ট্রিমিং করে আপনারা ওই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা যদি টিউনিং করেন, তাহলে এটা 1.2-তে নিয়ে যেতে পারবেন। আর না হলে দুটোতেই সমান রাখবেন, মোটামুটি 1-এর বেশি যেন না যায়, 1.2টাও বেশি, 1-এর বেশি যেন না হয়, এটাই আইডিয়াল। এই যে এটা দেখুন, এই 1.1ই ধরলাম, আর এটাকেও দেখাচ্ছি দেখুন ঠিক মতো। ঠিক মতো লাগাতে মানে যাচ্ছে না।
এখান দিয়ে দেখাচ্ছি না। মোটামুটি আপনাকে মধ্যে কথা এই ভোল্টেজটাকে সেম রাখতে হবে, এই যে 1.1 রাখলে খুব ভালো। 1 ভোল্টেজ মানে 1 ভোল্টেজের নিচে রাখবেন। এই যে এটা যেমন আছে, এটা 1 ভোল্টেজের নিচে রাখতে হবে। এটা একদম ঠিক আছে। এইটাও দেখাচ্ছি আবার, এই যে এবার ঠিক আছে একদম। এটা একটু কমাতে হবে, দিলে দুটো ইকুয়াল রাখলে দুটো হিটসিঙ্ক দুটো মানে 4টে ট্রানজিস্টার হিটসিঙ্কে একদম ঠিক রাখবে, গরম বেশি হবে না, বাজবেও ঠিক। আর একটা এখানে স্টেপ ডাউন যেটা করেছে মেন ভোল্টেজ, কারণ এখানে অক্সিলারি ভোল্টেজ কিছুই ব্যবহার করা হয়নি। যেমন ধরুন এইখানে আমি রাখছি মেন ভোল্টেজটা, এই দেখুন, এই যে +52, এটা হচ্ছে -52। এইবারে এই 1.5 কে আর 1.5 কে দিয়ে স্টেপ ডাউন হলো, হওয়ার পরে দুটো জেনার আছে, এই দেখুন, আর এটা মাইনাস দেখবেন, এই দেখুন। ঠিক আছে বন্ধুরা, এই সাপ্লাই আপনাকে ঠিক রাখতেই হবে। এবারে আপনাকে দেখতে হবে পরপর স্টেপ বলছি। হয়ে গেল, এখানে একটা ফল্ট পেয়ে গেলেন, এটা চেঞ্জ করলেন। এর থার্মোকাপল যে ভোল্টেজ গুলো দুটোকে ইকুয়াল করলেন, ইকুয়াল করার পরে মোর দেন 1 যেন না হয়, 1-এর ভেতরে 1 ম্যাক্সিমাম হলে একদম দুটোই সমান ঠিক হবে। তারপরে আপনাকে দেখতে হবে এই লো নয়েজ ডুয়েল প্রিঅ্যাম্প, ওটাও যদি ঠিক বেরিয়ে আসছেন, আস্তে আস্তে একটা না একটা আপনি ফল পাবেনই। তারপরে আসতে হবে কিনা ভলিউম কন্ট্রোলে। এর আগে প্রসঙ্গত বলে রাখি, যে ভদ্রলোক সেটটি দিয়ে গেছেন বলে গেছেন যে এই ভলিউম কন্ট্রোলটা অনেকটা তুললে, অর্থাৎ কিনা অনেকটা এরকম ভলিউম তুলেই যাচ্ছি, তারপর কিনা এর ভলিউমটা ঠিকঠাক আসতো। সেক্ষেত্রে আপনাকে ভলিউম কন্ট্রোল হিসাবে মেইন অ্যাম্পলিফায়ার ট্রানজিস্টারাইজড অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এইরকম ধরুন কাছাকাছি 100+100, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ওই 47K 50K, আবার 10Kও ব্যবহার করতে পারেন। 10K হলে কি হবে, হুট করে বেড়ে যাবে, 47K ব্যবহার করাই খুব ভালো। তো আমার কাছে আগে যিনি লাগিয়েছিলেন, এই একটা পট দেখুন, যেটার ভ্যালু কিনা 100K, সেই 100K লাগিয়েছিল বলেই কিন্তু এই প্রবলেমটা হয়েছিল, মানে অনেকটা বাড়ালে এর আগে চেঞ্জ হয়েছিল। এই যে দেখুন ভলিউমের নবের সঙ্গে এইটা হচ্ছে হাফ মুন, নবটা এখানে কোথায় পাচ্ছি না, নবটা একটু অন্যরকম, হাফ মুন মানে কাটা, হিসাবটা কাটা দেখুন, এই ঘষা, আর এটা গোল। আমাকেও হয়তো এরকম ঘষতে হবে বা নবটাকে একটু অন্যভাবে ম্যানেজ করে লাগাতে হবে। তো সেটা নিয়ে কথা না, মেন কথা হচ্ছে খুব ভালো কোয়ালিটির পট লাগাতে হবে এবং সঠিক ভ্যালু লাগাতে হবে। খুব ভালো লাগানো না লাগানো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার ব্যক্তিগত ব্যাপার মানে আপনি যদি সত্যিকার ভালো ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হন, আপনি অল টাইম চেষ্টা করবেন ভালো জিনিস ব্যবহার করার জন্য। এটা আমার কথা, আপনাদের সঙ্গে মিলবে কিনা জানি না। অল টাইম একটা স্ক্রু পর্যন্ত ভালো ব্যবহার করতে হবে, একটা স্ক্রু, এবং ডিসেন্সি সামনের ক্যাবিনেট থেকে আরম্ভ করে তারের থেকে আরম্ভ করে। যেমন এইখানে আমার এটা পছন্দ হয়নি, এই ওয়ারিং গুলো আরো ছোট হলে ভালো হতো, এগুলো ভেতরে ঢুকে যেত। আর তাছাড়া এইখানে যে এই আপনার এমএমএমসি অর্থাৎ টার্ন টেবিলের জন্য যে আপনার ফোনো আউটপুট, ফোনো ইনপুট, এই তারটা একটু বড় হয়ে এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গেলে দেখতে ভালো লাগতো। যাক গিয়ে, এটা তাদের রুচি, এত বড় কোম্পানি কেন যেটা করলো। আর পিসিবি সম্পর্কে কি বলেছি যে পিসিবিটা অযথা বড় করা হয়েছে, কারণ কি অযথা বড় করা হয়েছে বলাটা ভুল, কারণ কি এই পিসিবিতেই হয়তো আবার ভবিষ্যতে অন্য একটা মডেল, আরো ডেভেলপ মডেল, আরো বেশি ফিচার্স থাকবে, সেই জন্য পিসিবিটা একবারে করে রাখা, পরে হয়তো সেখানে ফুটোপাটা করে এখানে যেমন লেখা আছে LC7635, মানে এই ধরনের আইসি কিছু বস্তু, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বা সিলেক্টার চিপ। এটা যেমন শুধু সুইচ দিয়ে আছে, এগুলো সব সুইচ দিয়ে আছে, সিলেক্টারটা হয়তো ডিজিটালি হতো। এনিওয়ে হয়তো এর পরের মডেলে আছে। এবারে আর একটা ব্যাপারে আসছি, এটা বন্ধ রাখি। এই যে ট্রানজিস্টার গুলো ব্যবহার করা হয়েছে দেখুন, একটা দুটো তিনটে চারটে, এইটা একটা চ্যানেল, এইটা একটা চ্যানেল, আর এটা সম্পর্কে তো আপনাদের বললামই। আচ্ছা, এইটা হচ্ছে খুব ভালো মানের ট্রানজিস্টার, ইয়ামা শান্ত এই ট্রানজিস্টারই ব্যবহার করে আর কি, 1695, আর এখানে হচ্ছে 4468। আমিও এই টাইপের ট্রানজিস্টার ব্যবহার করি এবং অনেক সেই ব্যবহার করেছি, এই দেখুন আমার কাছে আছে।
আর এর বদলে এটা যদি না পান কি কি ব্যবহার করবেন, যেমন ধরুন এটা একটা পেয়ার দেখাচ্ছি 2390, এটাও স্কের, আর এটা হচ্ছে তার কমপ্লিমেন্টারি হচ্ছে, অর্থাৎ ডার্লিংটন হচ্ছে 1560, এটা ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন, একদম একই চলবে যদি না পান। এই যে ডব্লিউ আরে NJW, সব আমি আমার কম্পিউটার এইসব ধরনের ট্রানজিস্টারই ব্যবহার করি। NJW0302 আর NJW0281, ঠিক আছে বন্ধুরা। এখানে আপনার 5200 ব্যবহার করতে পারেন, কিন্তু 5200 সাধারণত আমি ব্যবহার করি না, তার একটাই কারণ, প্রচুর ডুপ্লিকেট। আর জাপান লেখা যেটা থাকে সেটাই ডুপ্লিকেট। সত্যিকারের অরিজিনাল ট্রানজিস্টার আমার কাছে আসে, কোনোটাতেই জাপান লেখা থাকবে না, মেড ইন মালয়েশিয়া থেকে আসে এবং জাপান লেখা থাকবে না। বাজারে টমেটো কিনতে গিয়ে টমেটোর পর কি নাম লেখা থাকে যে আমি টমেটো, ও চিনেই বুঝতে পারবেন। অর্থাৎ যে ভালো টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার যে কাজ করছেন সে দেখেই বলে দিতে পারবে এটা অরিজিনাল কি অরিজিনাল না। অবশ্যই কাছে দেখে হাতে নিয়ে মিটার দিয়ে মেপে, ওই না। এইবারে আর একটা কথা বলছি, কোনোদিন হয়তো এই ট্রানজিস্টারটা দেখুন একটু সিরিয়াল নাম্বারটা আলাদা, এই দেখুন 5NY, এগুলো কিন্তু সব 49, এটাও 49, এটাও 49, অর্থাৎ তখনই আপনাকে বুঝে নিতে হবে এই ট্রানজিস্টার গুলো কিন্তু সব অরিজিনালি লাগানো আছে, এইগুলো সব অরিজিনালি লাগানো ছিল। কোনো ভবিষ্যৎ ভাবে এর আগে হয়তো এই ট্রানজিস্টারটা খারাপ হয়েছিল, তখন সে এই ট্রানজিস্টারটাকে ব্যবহার করেছে, ঠিক আছে, এটা করেছে কোনো, কিন্তু আমার মতে যখন একটাই খারাপ হবে আপনার দুটো কিনবেন, তার কারণ দুটো কিনলে একই ব্যাচের হবে প্রথমত, আর সবচেয়ে বড় কথা হচ্ছে HFE দুটোর জন্য সমান হয়। যখনই আপনি একটা করলেন তখন এদের HFE সব কিন্তু আলাদা হয়ে আছে, এর HFE কিন্তু আলাদা হয়ে গেল। যদি আপনি একই সঙ্গে একই দোকানের মানে একই ব্যাচ সমেত কেনেন, যেমন ধরুন এখন কিনলেন, এখন কেনার পরে আপনার ধরুন এইটা কত বছর আগে, আপনি একই ব্যাচ কোথায় পাবেন, পাওয়া কখনোই সম্ভব না। তাহলে কিনলে দুটোই একসঙ্গে কিনবেন। আর চারটে যদি খারাপ হয়, ধরুন এর একটা খারাপ হলো, এর একটা খারাপ হলো, তাহলে আপনি চারটেই কিনবেন একই সিরিজের। তাতে কি হবে, ওই যখন মিটার দিয়ে আপনি ওর প্রোটোকল গুলো সব মাপবেন, ওই আপনার HFE-টা কিন্তু ইকুয়াল হবে। ঠিক আছে বন্ধুরা, এইটা একটা জিনিস শিখলেন। আর একটা জিনিস বলছি আমি, এটা মানে এই কৃপণতা করবেন না যে এই ট্রানজিস্টারটা এটা ছিল, এটা তো ভালো আছে কেন চেঞ্জ করবো না, একই সঙ্গে একই ব্যাচের একই সিরিয়াল নাম্বারে কিনবেন। এই ক্যাপাসিটার দুটো ভেবেছিলাম চেঞ্জ করব, কিন্তু আমি মেপে দেখলাম প্রায় 7000 মতো আছে, 7000 10,000 লেখা আছে। তো অবশ্যই এলসিআর মিটার ব্যবহার করবেন, তাতে ধরা পড়ে যাবে। তো 7000 থাকলে থাক, না হলে আমি দেখছি চেঞ্জ করবো কিনা। সেটটা পুরো রেডি হয়ে গেছে, দুর্দান্ত বাজছে, যেরকম ভেবেছিলাম এই ধরনের সেট যেভাবে হওয়ার কথা ঠিক সেভাবেই বাজছে। খুব সিম্পল সেট, খুব ঠান্ডা মাথায় যদি ভেবে দেখেন, না ঘাটাঘাটি করে না ছেঁড়াছেড়ি করে সুন্দরভাবে একদম সারাতে পারবেন, এইটুকু আমার বিশ্বাস আপনাদের ওপরে। এবং প্রত্যেকটা ভোল্টেজ আপনাকে নিজের জ্ঞান থেকে বার করতে হবে, কোনো সার্কিট কোনো ডায়াগ্রাম কিচ্ছু দরকার হবে না। খুব সিম্পল অ্যাম্পলিফায়ার, যে এই ট্রান্সফর্মার গেল এখান থেকে এত জিরো 40 বেরোলে আপনার পরের ডিসি কত হবে কি হবে এসব তো আপনারা জানেনই। তারপরে প্রত্যেকটা স্টেজ জানলেন যে এইটা ড্রাইভার, এইটা আউটপুট, এটা আউটপুট। এইভাবে যদি আপনারা এগোতে থাকেন কোনো সমস্যা আপনাদের হবে না, এটুকু আমি শিওর বলতে পারি। সেটটা ভারী মজার এবং খুব সুন্দর সেট, সুন্দর সাউন্ড। তো এইভাবে প্রচুর ভিডিও আমার আছে, আপনারা দেখেছেন। যারা নতুন যদি না দেখে থাকেন সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওগুলো বা আগের ভিডিওগুলো দেখুন, নিশ্চয়ই কিছু না কিছু ওখানে আপনারা নলেজ খুঁজে পাবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয়।